নমস্কার, আমি নির্মাল্য কুমার দাস, একেডি ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সবাইকে স্বাগত। মিউচুয়াল ফান্ড রিলেটেড যে কোয়ারিজ গুলো মানুষের থাকে, সেই কোয়ারিজ গুলোকে ক্লিয়ার করার জন্য আমি একটা ভিডিও সিরিজ নিয়ে এসেছি। এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড যে আপনাদের কোশ্চেনগুলো মনের মধ্যে আসে, সেই কোশ্চেনগুলোর সঠিক উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে রয়েছে। সো এই ভিডিওগুলো সবগুলো ভালোভাবে দেখবেন এবং আপনাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। কিভাবে আমি আজকে যে টপিকটা বলবো সেটা কিভাবে দেখাবো যে মিউচুয়াল ফান্ডে রিটার্নটা কেন বেশি আসে। আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট করি তখন আমরা একটা কথা মাথায় রাখি যে আমার রিটার্ন কত আসবে, কত পার্সেন্ট আমি রিটার্ন পাবো। এইটা আমাদের কাছে বেসিক কোশ্চেন এবং অ্যাজ এ ইনভেস্টার এটা থাকা সবসময় দরকার। কারণ আপনি যে ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করুন না কেন, সেই ইনস্ট্রুমেন্টটা আপনাকে ইনফ্লেশন বিট করে রিটার্ন দিচ্ছে, না ইনফ্লেশনের থেকে কম দিচ্ছে, না ইনফ্লেশনের সমান দিচ্ছে। ইনফ্লেশন জিনিসটা কি না, সিম্পল যদি আমরা বাংলা বলি, দ্রব্যমূল্যের বৃদ্ধি। সেটা এই মুহূর্তে ভারতে 6 থেকে 6.5% চলছে। তার মানে কি, আজকে যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয়, আগামী বছর সেটা কিন্তু 106 টাকা হয়ে যাবে। আবার তার পরের বছর গেলে 106 টাকার উপরে আবার 6 বা 7% বসবে। তো এইভাবে কিন্তু ইনফ্লেশন রেটটা চলতে থাকে এবং কোনো জিনিসের যে তার ভ্যালুটা কত সেটা আমরা ইনফ্লেশনটা দিয়ে ক্লিয়ার করতে পারি। আচ্ছা, এবার আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের রিটার্ন কেন অন্যান্য সমস্ত ইনভেস্টমেন্ট টুলসের থেকে বেশি আসে, তার অনেকগুলো কারণ রয়েছে। এবার যেটা প্রধান কারণ সেটা আমি কয়েকটা জিনিস আমি বোর্ডেও দেখাবো। যে আমরা ইনভেস্টমেন্ট কোথায় করি, আমরা ইনভেস্টমেন্ট বেসিক্যালি করি ফিক্সড ডিপোজিটে, বা আমরা করি পোস্ট অফিসে, আমরা করি গভর্নমেন্টের বিভিন্ন স্কিম যেমন পিপিএফ, জিপিএফ, এছাড়া সুকন্যা সমৃদ্ধি মেয়েদের জন্য রয়েছে। তো এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোতে আমরা ইনভেস্ট করি। অনেকে আবার এলআইসিতে টাকা রেখে মনে করেন যে আমি ইনভেস্ট করছি। এলআইসি একটা ইন্স্যুরেন্স টুল। তো এলআইসি ইন্স্যুরেন্স করছেন, সেখানে ইনভেস্টমেন্ট করছেন না, কারণ এলআইসির যে রিটার্ন সেটা কিন্তু বেশি আসে না, 4 থেকে 6%, কিছু কিছু ক্ষেত্রে 7%, এইটুকুই। তো এলআইসির ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট ভাববেন না, ওটাকে ইন্স্যুরেন্স প্রোডাক্ট হিসেবে নেবেন। তো এলআইসির কথা আমি এখানে বলছি না। এখানে যেগুলো বলবো, আপনি কোনো টাকা, আপনার কোনো অর্থ, সেটাকে আপনি কি করছেন, ব্যাংকে এফডি করছেন। এফডি বলতে ফিক্সড ডিপোজিট, যেটা ম্যাক্সিমাম মানুষ করে থাকেন। 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, যাই হোক না কেন, আপনি সেটা কি করছেন, ব্যাংকে ফিক্সড করে দিচ্ছেন। কত বছরের জন্য? 5 বছরের জন্য। কথাই বলছি, 5 বছরের জন্য আপনি ফিক্সড করছেন। এবার আরেকটা কথা বলি যে ব্যাংক কেন কিভাবে এখান থেকে তারা প্রফিট মেক করে, কিভাবে তারা প্রফিটটা নেয়, কোথা থেকে? এফডি থেকে। এবং আপনাকে কিভাবে তারা এফডির রিটার্নটা আপনাকে দিচ্ছে, ছোট্ট একটা ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। ধরুন আপনি ব্যাংকে 10 লাখ টাকা রেখেছেন, 10 লাখ, 10 লাখ টাকা গিয়ে ফিক্সড ডিপোজিট করে দিলেন। এবার ব্যাংক আপনাকে কি করবে, 6 থেকে 6.5%, 6% টু 6.5%, কিছু কিছু ক্ষেত্রে 7%, তা নাহলে আবার 5%ও কিন্তু হয়। তো এইরকম একটা রেঞ্জে আপনাকে ব্যাংক ইন্টারেস্ট পে করে এভরি ইয়ার। তার মানে আমি যদি 6% ধরি, 10 লাখ টাকা, 1 বছর পরে আপনার হয়ে যাবে 10,60,000 টাকা। 10,60,000 টাকা। তার মানে এই হচ্ছে আপনার 1 বছরের রিটার্ন। এবার ব্যাংক কি করে, আপনি 10 লাখ টাকা রাখলেন, ব্যাংক আপনাকে 10,60,000 দিয়ে দিল। এবার ব্যাংক কি করে, যখন আপনি ব্যাংকে গিয়ে বললেন যে আমার লোন লাগবে, আমি একটা লোন নেব, সেক্ষেত্রে আপনি যখন 10 লাখ টাকার লোন নিতে যাবেন, ব্যাংক আপনাকে বলবে যে আপনি লোন নিন, কিন্তু আমাদের ইন্টারেস্ট পে করুন। কত ইন্টারেস্ট পে করবেন না? 10%। 10% হয় না, পার্সোনাল লোন যদি নিতে যান সেটা 12%, 14%ও চলে যায়। তো আমি বেশি বললাম 10 থেকে 12% ধরি, যদি আদার্স কোনো লোন হয়, হাউস বিল্ডিং লোন বা কিছু। সেক্ষেত্রে ব্যাংক কি করে, আপনি 10 লাখ টাকা রাখলেন, আপনাকে 6% ইন্টারেস্ট দিল। আবার ব্যাংকের কাছে যখন আপনি লোন নিতে গেলেন, ব্যাংক কি করলো, 10 থেকে 12% ইন্টারেস্ট হারে আপনার কাছ থেকে কি করলো, ইন্টারেস্ট চাইলো। তার মানে কি দাঁড়ালো, যে ব্যাংক আপনার কাছ থেকে নিচ্ছে 10 থেকে 12% ইন্টারেস্ট,
আর আপনি এফডি করলে আপনাকে দিচ্ছে 6 থেকে 6.5%। তার মানে মাঝখানে যে 6% বা 5% সেটা কিন্তু ব্যাংক প্রফিট হিসেবে রেখে দিল নিজের কাছে। সেই কারণে ব্যাংক এই প্রসেসে চলে বলে সেই কারণে কি হয়, আপনার এখানে রিটার্নটা খুব কম থাকে। এবার আদার্স যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম কেস। কি রকম না, আপনি যদি পিপিএফ এর কথা ভাবেন 7.1%, সুকন্যা সমৃদ্ধি 8 পয়েন্ট সামথিং, তো এইরকম ভাবে কিন্তু চলতে থাকে আপনার ইন্টারেস্ট রেটটা। আমি যে টপিকে ছিলাম যে মিউচুয়াল ফান্ডে কেন বেশি রিটার্ন হয়, কারণ মিউচুয়াল ফান্ড এইরকম কোনো ফিক্সড রিটার্ন থাকে না। মিউচুয়াল ফান্ডে প্রত্যেক বছর আপনাকে 6% দেবে, 12% দেবে, 15% সেরকম জিনিসটা কিন্তু হয় না। মিউচুয়াল ফান্ডে যদি আপনি মিনিমাম 5 বছর, 7 বছর, 10 বছর রাখেন, আপনার কিন্তু, আমি এটাকে একটু মুছে দিচ্ছি, আপনার কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হয় 10 থেকে 10%, কিছু কিছু ক্ষেত্রে 12%, কিছু কিছু ক্ষেত্রে 15%, মানে এই 10 থেকে 15-র মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। কেন বেশি এত রিটার্ন আপনি এখান থেকে পান? কারণ এখানে মিউচুয়াল ফান্ডে যে আপনি টাকাটা ইনভেস্ট করলেন সেই টাকাটা কিন্তু কাউকে লোন হিসেবে দেওয়া হচ্ছে না, বা সেখান থেকে মিউচুয়াল ফান্ড কোম্পানি যেগুলো রয়েছে তারা কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে না কাউকে লোন দিয়ে। এই যে প্রসেসটা থাকে এখানে কিরকম থাকে, আমি বা আপনি সাপোজ 20,000 টাকা ইনভেস্ট করলাম, 20K 20,000 টাকা ইনভেস্ট করলাম, কোথায় করলাম, মিউচুয়াল ফান্ডের কোনো একটা স্কিমে ইনভেস্ট করলাম, বা আমরা এসআইপিও যদি করি, সেক্ষেত্রে কি হয়, আমাদের টাকাটা আমরা কোনো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলাম। তার মানে আমাদের এই টাকাটা দেশের মধ্যে যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে তার মধ্যে গিয়ে কিন্তু ইনভেস্ট হয়ে গেল। এবার এটা কিন্তু এই যে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, এটা কিন্তু ফিক্সড হচ্ছে না, মানে রিটার্নটা ফিক্সড আসছে না। যখন এই সমস্ত বড় বড় কোম্পানি বলতে কি, আমি যদি এক্সাম্পল দিই, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, এয়ারটেল, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এই সমস্ত বড় বড় কোম্পানির মধ্যে আমাদের টাকাটা ইনভেস্ট হয়ে গেল। এবার যখন এই সমস্ত রিলায়েন্স বা টিসিএস বা ইনফোসিস এই সমস্ত কোম্পানি প্রফিট বেশি জেনারেট করবে, তাদের যে কোম্পানির ভ্যালু বাড়বে, তার সাথে সাথে কিন্তু আপনার এই যে 20,000 টাকা বা প্রত্যেক মাসে যে এসআইপি করেন তার ভ্যালুটা কিন্তু বাড়তে থাকবে। কোম্পানিগুলো যেভাবে গ্রোথ করবে আপনার টাকা কিন্তু সেইভাবে বাড়তে থাকবে। এবং আমরা যদি ভারত সরকারের প্রেজেন্ট যে সিচুয়েশন রয়েছে বা আমাদের অর্থনৈতিক যা সিচুয়েশন রয়েছে, আমাদের দেশে প্রত্যেকটা কোম্পানি কিন্তু গ্রোথ করছে এবং ইন ফিউচার সেটা আরো বেশি গ্রোথ করবে, কারণ আমাদের ইয়ং জেনারেশন এটা মেন কারণ ইয়ং জেনারেশন ওয়ার্কিং, এখন সবাই কাজ করছে, সেই কারণে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটাও বাড়ছে এবং আমরা খুব তাড়াতাড়ি 5 ট্রিলিয়ন ইকোনমির একটা দেশ হবো। তার মানে এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা আপনার কিন্তু ইকোনমিক গ্রোথের উপর ডিপেন্ড করছে। এখানে এমন নয় ব্যাংক কাউকে লোন দিচ্ছে, লোন থেকে ইন্টারেস্ট নিয়ে আসছে, আপনাকে ইন্টারেস্ট পে করছে, বাকি ইন্টারেস্ট রেখে দিচ্ছে, এখানে ওই রকম ব্যাপার কিন্তু নয়। সেই কারণে মিউচুয়াল ফান্ডে কি হয়, যেহেতু ইকোনমিক গ্রোথের উপর ডিপেন্ড করে, কোম্পানিগুলো গ্রোথের উপর ডিপেন্ড করে, সেই কারণে কোম্পানিগুলো প্রফিট করলে আপনার যে মিউচুয়াল ফান্ডে যেখানে টাকা রেখেছেন সেই ফান্ডগুলোর ভ্যালু বাড়তে থাকে, তখন কিন্তু আপনার যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের টাকাটা সেটা কিন্তু বাড়ে। তো আরেকটা ব্যাপার রয়েছে এখানে, যে আপনি যখন ব্যাংকে এফডি করছেন, পার্থক্য কি না, এফডি যখন করছেন সেক্ষেত্রে আপনার রিটার্নটা কিন্তু ফিক্সড থাকে, যে 6% তো 6%ই, 7% তো 7%, 5% তো 5%। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি আপনি মিনিমাম 5 বছর বা 7 বছর করেন, আপনার এটা প্রায় 12 থেকে 15% কিন্তু হয়। এবার কিছু স্কিম আছে যেগুলোতে 15 থেকেও বেশি হয়। তো মাথায় রাখতে হবে মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্ট, আপনি কি বলবো, রিটার্ন সবচেয়ে বেশি। তার মেন কারণ হচ্ছে কি, এগুলো গ্রোথ যে সমস্ত কোম্পানিগুলো দিচ্ছে সেখানে ইনভেস্টেড হচ্ছে, সেই কারণে আপনার টাকাটাও কিন্তু অনেক বেশি বাড়তে থাকে। আর ফিক্সড যেগুলো রয়েছে, যে সমস্ত টুলস গুলো রয়েছে, সেখানে কিন্তু সেই কারণে আপনার ইন্টারেস্ট যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, স্ট্যাগন্যান্ট হয়ে থাকে, সেখানে কিন্তু অত বেশি বাড়ে না আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে। সেই কারণে যদি আপনি বেশি রিটার্ন
জেনারেট করতে চান, পেতে চান, সে কারণে আপনাকে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে এবং এই কতগুলো কারণের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডে রিটার্নটা বেশি আসে। তো এই রিলেটেড আরো তথ্য পাওয়ার জন্য আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে এগুলো একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।